আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আবার হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। এটা নিয়ে অনেকজনের অনেক ধরনের কনফিউশন থেকে থাকে। তো যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কোন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, তো আপেক্ষিক পারমাণবিক ভর কেন বলা হচ্ছে? তো আমরা পর্যায় সারণীতে যে ভরগুলো দেওয়া থাকে সেগুলো মূলত আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে। হ্যাঁ, তাহলে এটা তো আপেক্ষিক মানে কি তুলনা করে দেওয়া আছে, তাই না? তাহলে এদের প্রকৃত ভরটা কি হবে সেটা আমরা আজকে জানবো, যে প্রকৃত ভর কিভাবে বের করা যেতে পারে এবং হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো মূলত আমরা এখানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে দুটো টাইপস দেখবো। তার পাশাপাশি আমরা এখানে দেখবো যে একটা পরমাণুর প্রকৃত ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো চলো দেখা যাক এখন। হ্যাঁ, তো তার আগে আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কি সেটা আগে দেখি। ঠিক আছে, তো দেখি এখানে যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর, সরি প্রকৃত ভর। ঠিক আছে? ভর ভাগ হচ্ছে কার্বন 12 এর ভরের 1/12 অংশ। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা দেখতে পেলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের এত অংশ, 1/12 অংশ। তাহলে এখানে আমরা অনেক সময় আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু আসে, তাহলে ইন্ডিভিজুয়ালি সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকার নেই। তো আমরা এখানে থেকে বলতে পারবো যে একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় যে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর এবং কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের যে অনুপাত, সেটাকে আমরা বলবো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, তো এখন বিষয় হচ্ছে যে আসলে আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের জানা কেন প্রয়োজন, তাই না? তো দেখো, আমরা পরমাণু, তো আমরা বুঝি যে একটা পরমাণুর যে ভর সেটা আসলে কত ছোট হতে পারে। তো আমরা জানি যে একটা পরমাণু খালি চোখে দেখা যায় না, সেটাকে দেখতে হলে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তো অণুবীক্ষণ যন্ত্র যদি প্রয়োজন হয় তাহলে তার ভরটা কত ছোট হতে পারে? অনেক ছোট হতে পারে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। তো কিরকম একটু বিষয় দেখি আমরা। দেখো, যদি আমরা ধরি যে এখানে আমরা মনে করলাম 2 নিলাম, ঠিক আছে? এখন এই 2 কে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 0.2 আসে, তাই না? এখন এই 2 কে যদি আমি আবার 100 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? 0.02 আসে। আবার 2 কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 0.002। আবার এটাকে যদি আমি 1000 দ্বারা 10,000 দ্বারা ভাগ করি তাহলে আসে কত? 0.0002, তাই না? তো এরকম সংখ্যাগুলো আসে। তো এটাকে যদি আমি বৈজ্ঞানিক আকারে লিখি, দেখো এটা থেকে আমি যদি বৈজ্ঞানিক আকারে লিখলে 2 ইন্টু হচ্ছে কত? 10⁻²। আবার এটা লেখা যায় 2 ইন্টু হচ্ছে 10⁻⁴। হ্যাঁ, সরি এখানে 3 আসবে। ওকে, তো দেখো এখানে আমরা 2টাকে 1000 ভাগ করার ফলে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা আসছে। তার মানে এখানে কত ছোট সংখ্যা। তো একটা পরমাণুর ক্ষেত্রে যদি এরকম হয়, ধরে নিলাম আমরা হাইড্রোজেন পরমাণু। তো হাইড্রোজেন পরমাণুর প্রকৃতিতে যে পাওয়া যায় তার ভরটা কতটুকু? তো হাইড্রোজেন পরমাণু প্রকৃতিতে যে পাওয়া যায় সেটা হচ্ছে 1.673 ইন্টু হচ্ছে 10⁻24 গ্রাম। ঠিক আছে, তো এইটুকু পাওয়া যায়। তো এখানে দেখো পাওয়ারটা কত আছে? -24। তো -24 মানে কি? তার মানে হচ্ছে এই ওয়ানের সামনে আরো 23টা শূন্য, 24টা শূন্য আসে। তার মানে সংখ্যাটা কত ছোট? খুবই ছোট। তো এত ছোট সংখ্যা নিয়ে কাজ করা খুবই সমস্যার বিষয়। যার কারণে এই এত ছোট সংখ্যা বাদ দিয়ে সেটাকে একটা পূর্ণ সংখ্যা বা একটা দশমিক সংখ্যায় নিয়ে আসা হয়। হ্যাঁ, তো এরপর আমরা এখন প্রত্যেকটা অংশ এখন ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি যে একটা মূলের যে পরমাণু হচ্ছে পরমাণুর প্রকৃত যে ভর, পরমাণুর প্রকৃত ভরটা কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, তো এর আগে আমরা তাহলে একটা কনসেপ্টে আসি। আমরা এই কনসেপ্টে সচরাচর সবাই জানি যে এরকম, যে ধরে নিলাম একটা আমি পরমাণু, আমাদের পরমাণুর যে কক্ষপথ থাকে, তাই না? তো কক্ষপথে কি থাকে? কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকে।
এগুলোতে আমার কি থাকে, ইলেকট্রন থাকে, এগুলোতে, তাই না? আর কেন্দ্রে থাকে কি, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, তাই না? তো এটা আমরা জানি যে একটা পরমাণুর যে নিউক্লিয়াস থেকে প্রোটন, নিউট্রন, এবং এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের যে সমষ্টি থাকে সেটাকে আমরা বলি তার ভর সংখ্যা বলে থাকি, তাই না? তার মানে প্রোটন এবং হচ্ছে নিউট্রন এর সমষ্টিকে আমরা বলি তার ভর সংখ্যা বলে থাকি, তাই তো? তো এখন এখানে ইলেকট্রনকে কেন ইগনোর করা হলো সেটা একটা প্রশ্ন। তো ইলেকট্রনকে কেন ইগনোর করা হলো, তার কারণ হচ্ছে এই প্রোটনের যে ভর, তো প্রোটনের ভর যত হয় তার তুলনায় 1840 গুণ কম হয়ে থাকে ইলেকট্রনের ভর। সেজন্য একটা পরমাণুর যে ভর হয়ে থাকে সেখানে ইলেকট্রনের ভরটাকে নেগলেক্ট করা হয়, বাদ দেওয়া হয়, ঠিক আছে? তো এখন এখানে দেখি যে প্রোটনের ভর কত। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু হচ্ছে 10⁻⁻24 গ্রাম। দেখো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোটনের ভরটা কত ছোট, তাহলে ইলেকট্রনের ভরটা কত ছোট হবে, অনেক কম হবে। তো সেটাকে আবার 1840 ভাগ করতে হয়। তো 1840 ভাগ করলে এই সংখ্যাটা আরো ছোট হয়ে যাবে। এই ক্ষেত্রে এটার পরমাণুর যে ভর থাকে সেই ভরে ইলেকট্রনের কোনো প্রভাব নেই বললেই চলে। তো এখন আমরা জানবো যে পরমাণুর যে প্রকৃত ভরটা সেটা কিভাবে নির্ণয় করব। তো আমরা একটু আগে যেমন দেখলাম যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। তার মানে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে তাদের যে ভর আছে সেই ভরের সমষ্টিটাই হবে ওই পরমাণুটার ভর, প্রকৃত ভর, রাইট? তো আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করি যে একটা পরমাণুর প্রকৃত ভর কিভাবে বের করা যায়। হ্যাঁ, তো তার আগে আমরা এখন দেখবো যে প্রোটন এবং নিউট্রনের আমরা ভরটা কি জানি। হ্যাঁ, তো দেখি এখানে প্রোটনের ভর, প্রোটন এর ভর ইকুয়াল 1.673 ইন্টু হচ্ছে 10⁻⁻24 গ্রাম। আবার নিউট্রনের ভর 1.675 ইন্টু হচ্ছে 10⁻4 গ্রাম। আবার ইলেকট্রন এর ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ওকে, তো এইগুলোর মাধ্যমে আমরা এখন কোন একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার চেষ্টা করব। হ্যাঁ, তো এটা আমরা কেন নির্ণয় করব তার পেছনে একটা কাহিনী আছে। সেটা হলো যে আমাদের পরীক্ষার কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকে যে কোন একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলা হয়। তো দেখা যায় যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কার্বন 12 আইসোটোপের যে ভরের মানটা এটা অনেক সময় দেওয়া থাকে, আবার দেওয়া নাও থাকতে পারে, আমাদের এই সময় মুখস্থ রাখতে হবে। কিন্তু এই অংশটা অনেক সময় দেওয়া থাকে যে আমরা একটা পরমাণুর যে প্রকৃত ভর থাকে অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে আমাকে কিভাবে বের করতে হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা ধরি এটা যে কোনো একটা পরমাণু, যেমন আমরা ধরতে পারি যে অক্সিজেন, ঠিক আছে? তো অক্সিজেনের কথা যদি আমরা কল্পনা করি, অক্সিজেন, তো অক্সিজেনের ক্ষেত্রে আমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা হলো কি, আমরা সেটাকে দেখার চেষ্টা করি। দেখো, অক্সিজেনে যে প্রোটন থাকে, অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8টি, ঠিক আছে? নিউট্রন সংখ্যা হলো 8টি, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। ওকে, তো এর মাধ্যমে আমরা এখন দেখার চেষ্টা করব যে অক্সিজেনের প্রকৃত ভর কত। হ্যাঁ, তো অক্সিজেনের প্রকৃত ভর কত সেটা দেখি এখন। তো অক্সিজেন এর প্রকৃত ভর, ওকে, তো দেখি আমরা এখানে তাহলে অক্সিজেনের প্রকৃত ভর যদি আমরা বের করতে চাই তাহলে একটা প্রোটনের ভর হচ্ছে, এখানে দেখো একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইনটু 10⁻⁻24 গ্রাম। তাহলে 8টার কতটা হবে, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমরা করি 8 গুণন হচ্ছে 1.673 ইনটু হচ্ছে 10⁻⁻24। এরপর আর কি থাকতেছে, আমার নিউটন থাকতেছে। তো নিউটনটা আমাদের তাহলে গুণ করে যোগ করে দিতে হচ্ছে। তো নিউটন হচ্ছে 8টা ইনটু হচ্ছে 1.675
ইন্টু 10 পাওয়ার হচ্ছে -24 গ্রাম। ওকে, তো আমরা এটাতে দেখি এখন, এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখন ক্যালকুলেশনটা করি, আগে দেখি। আর দেখি আমরা ক্যালকুলেশনটা কি আসে। এখানে আমরা ইলেকট্রনের যে ভর সেটাকে আমরা ইগনোর করলাম। আমরা ওটার মাধ্যমে দেখার চেষ্টা করবো আসলে কি পরিবর্তন আসে, সেই পরিবর্তন আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে আমরা পাচ্ছি আমরা যে মানটা পাচ্ছি সেটা হলো যে এখানে আমরা এখানে যে মানটা পাই, তো 2.6784 ইন্টু 10 পাওয়ার হচ্ছে -23, এটা আমরা পাচ্ছি অক্সিজেনের প্রকৃত ভর। সেটা কিভাবে, আমরা হচ্ছে এখানে যে প্রোটন আছে প্রোটন সংখ্যা আর প্রোটনের হচ্ছে ভর, আর এখানে নিউট্রন সংখ্যা এবং নিউট্রনের ভর, এইগুলো গুণ করে এটা আমরা পাইলাম। ঠিক আছে, এখন আমরা একটু আগে বললাম যে প্রোটন এবং ইলেকট্রনের, প্রোটন ইলেকট্রন নিউট্রন, তো প্রোটন এবং নিউট্রনের আমরা ভর যোগ করতেছি কিন্তু ইলেকট্রনের ভর কেন যোগ করতেছি না। তো আমরা দেখি আসলে ইলেকট্রনটা যোগ করার পরে এখানে কত আসে। ঠিক আছে, তো আমরা এখানে এখন দেখার চেষ্টা করি। এখানে আমরা নিচে নিচে লিখলাম এখানে, তো এই জায়গাতে আমি লিখলাম এখানে এখানে আমি কার যোগ করবো, ইলেকট্রনের সংখ্যা। তো ইলেকট্রন এখানে আমার কয়টা আছে, ইলেকট্রন আছে 8টি। এখন একটা ইলেকট্রনের ভর কত, আমরা একটা ইলেকট্রনের ভর কি দেখছি এখানে 9.11 ইন্টু হচ্ছে 10 পাওয়ার -28। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে এইটা অংশের যে আমরা এই দুটো আগে গুণ করে যে অংশটা পাইছিলাম সেটা তুলনায় কতটুকু বেশি বা কম আসে সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, 10 পাওয়ার -28 দেখা যায়। তো দেখা যাচ্ছে যে আমাদের পরে যে মানটা আসে সেটা আমরা এই অংশটা যুক্ত করার পরে যে মানটা আসে, দেখো এই অংশটা যুক্ত করার পরে আমাদের আসে 2.6791 ইন্টু 10 পাওয়ার -23। তো দেখি আমরা এখানে আলটিমেটলি কতটুকু পরিবর্তন হলো। দেখা যাচ্ছে এইখানে যে মানটা আমার আসছে প্রথম দুই সংখ্যায়, এখানে দশমিকের পর প্রথম দুই সংখ্যা সেম, জাস্ট এই অংশটুকু একটু পরিবর্তন আসছে। তো দেখা যাচ্ছে দশমিকের পর 3 ঘর বা 4 ঘর পরে যে সংখ্যাগুলো যদি আসে সেটা যদি চেঞ্জ হয় তাহলে সেটা এই সংখ্যাটার ছোট বা বড় হওয়ার পেছনে এটা খুব একটা ইফেক্ট ফেলে না, এই জন্য এটাকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, তো দেখো ইলেকট্রনের সংখ্যা এবং ইলেকট্রনের ভর যোগ করার পরে আমাদের ভরটা খুব সামান্য পরিমাণ বেড়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, তো যেহেতু খুব সামান্য পরিমাণ বেড়ে গেছে তার মানে আমরা এটা এখন বাদ দিয়ে দিব, এটা আমাদের কোনো ইফেক্ট ফেলবে না, সো এটা বাদ। ঠিক আছে, তো এভাবে আমরা যে কোনো পরমাণুর আমরা প্রকৃত ভরটা বের করতে পারি। তো আমরা এটা সাইড নোট করে রেখে দিলাম যে এটার অক্সিজেনের প্রকৃত ভর, অক্সিজেন এর প্রকৃত ভর তো অক্সিজেনের প্রকৃত ভর ইকুয়াল হচ্ছে 2.6784 ইন্টু 10 পাওয়ার -23। এটা আমরা গ্রাম পাইলাম। ঠিক আছে, এটা আমরা গ্রাম পাইছি। ওকে, তো এটা আমরা এখন দেখলাম। তো এরপরে আমরা আরেকটা দেখি, আরেকটা এখন দেখার চেষ্টা করি। ধরে নেই আমরা যদি সোডিয়ামের কথা কল্পনা করি, আমরা সোডিয়ামের কথা যদি কল্পনা করি, ধরে নিই আমরা সোডিয়াম নিলাম। ঠিক আছে, তো সোডিয়াম নিলাম, তো সোডিয়ামের ক্ষেত্রে আমাদের প্রোটন কয়টা, 11। সোডিয়ামের ক্ষেত্রে নিউট্রন কয়টা, 12টা। আমাদের ইলেকট্রন 11টা। ঠিক আছে, তো আমাদের যেহেতু ইলেকট্রনের দরকার নেই সো এটা বাদ, এই অংশটা আমরা বাদ দিয়ে দিলাম প্রকৃত ভর নির্ণয়ের ক্ষেত্রে। তো দেখো তাহলে এখানে সোডিয়ামের প্রকৃত ভর, হ্যাঁ, তো সোডিয়ামের প্রকৃত ভর, তাহলে এখানে সোডিয়ামের আমার প্রোটন হচ্ছে কয়টা, 11টা। তাহলে 11 ইন্টু হচ্ছে কত 1.673 ইন্টু 10 পাওয়ার -24।
এটা আমরা রাখলাম। পাশাপাশি আমরা কি করব, আমরা এই যে নিউটন আছে এই নিউটনের সংখ্যাটা গুণ করে যোগ করব তার ভরের সাথে। 12 ইন্টু হচ্ছে 1.675 ইন্টু হচ্ছে 10 পাওয়ার মাইনাস 24। ঠিক আছে, তখন আমরা এটা একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখা যাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3.5803 ইন্টু হচ্ছে 10 পাওয়ার মাইনাস 23। তো এটা আমরা পাইলাম হচ্ছে প্রকৃত ভর কার, সোডিয়ামের প্রকৃত ভর পাইলাম। ঠিক আছে, তো সোডিয়ামের প্রকৃত ভর আমরা পেয়ে গেলাম এই অংশটা। তো এখন তো আমরা এটার প্রকৃত ভর পেয়ে গেলাম। এর প্রকৃত ভরটা আমরা এখানে লিখে রাখি। হ্যাঁ, সোডিয়ামের প্রকৃত ভর ইকুয়াল হচ্ছে 3.5803 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23। ওকে, গেল এই অংশটা। তো আমরা বুঝতে পারলাম যে একটা মৌলের যে প্রকৃত ভর সেটা আমরা কিভাবে বার করলাম, সেটা আমরা এই দুটো উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। এরপর আমরা নিচের অংশ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এটা আসলে কি, যে কার্বন 12 আইসোটোপের ভরের এত অংশ বা 1/12 অংশ। তো এই ক্ষেত্রে আমাদের সেম কাজটাই করতে হবে এবং কার্বন 12 আইসোটোপের যে ভরটা আসবে সেই ভরটাকে আমরা 12 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এই অংশের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা দেখার চেষ্টা করি তাহলে কার্বন 12 আইসোটোপের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এটার প্রোটন হলো 6টি, এর নিউট্রন সংখ্যা হলো 6টি। ঠিক আছে, তো এটা তাহলে এর আমরা প্রকৃত ভর আগে বের করব। তো কার্বন 12 এর প্রকৃত ভর ইকুয়াল 6 ইন্টু হচ্ছে 1.673 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24 প্লাস হচ্ছে 6 ইন্টু 1.675 ইন্টু হচ্ছে 10 পাওয়ার মাইনাস 24 গ্রাম। তো আমরা এটা একটু আলাদা করে রাখার চেষ্টা করি, আলাদা করে রাখি। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো ক্যালকুলেশন আমরা করি। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এটা দেখছি যে 6 ইন্টু 1.6। তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর মানটা আসে 2.008 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23 গ্রাম। এটা আসে আমাদের। হ্যাঁ, ওকে, তো এখন আমরা দেখি যে এটা যখন আমরা পাইলাম তার কার্বন 12 আছে আমরা প্রকৃত ভর পাইলাম। তাই এই যে ভর পাইলাম সেই ভরটার এত অংশ, তার মানে এই ভরের সাথে যদি আমি কি করি যে তাহলে আমাদের এখানে কি আসে যে এই অংশটাকে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে কার্বন 12 আইসোটোপে, তাহলে কার্বন 12 আইসোটোপের ভরের এত অংশ 1/12 অংশ ইকুয়াল টু কি হবে, তাহলে এই ভরটা কত আছে 2.008 ইন্টু 10 পাওয়ার কত আসছে মাইনাস 23 ইন্টু হচ্ছে 1/12 এই অংশটা। তাহলে এটাকে আমরা এখন 12 দ্বারা ভাগ করি। তো 12 দ্বারা ভাগ করলে আমাদের কি আসে, ভাগ হচ্ছে 12। তো 12 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 1.66 ইন্টু, তাহলে এই অংশটা আসে 1.66
6 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে, এটাও আমার গ্রাম, এই অংশটা আসে। তার মানে আমার এইখানে যে কার্বন 12 আইসোটোপের ভরের এত অংশে এই মানটা হলো এই অংশটা, ঠিক আছে। তো এটার একটা নাম আছে, এটাকে আমরা 1 ডালটনও বলতে পারি, 1 ডালটন, ঠিক আছে এটা। তো এখন আমরা যেহেতু উপরের যে অংশটা আছে সেটার মান কিভাবে নির্ণয় করে এবং কার্বন 12 আইসোটোপের ভরে এত অংশের যে মানটা সেটা কিভাবে নির্ণয় করে আমরা দুটোই দেখতে পারলাম। হ্যাঁ, তো এখন আমাদের প্রকৃত বা আপেক্ষিক যে পারমাণবিক ভর সেটা নির্ণয় করা। তো আমরা এখন সম্পূর্ণটা দেখার চেষ্টা করি, কিভাবে আমরা এখন নির্ণয় করব। ওকে, তাহলে এখানে আমাদের এই অংশটার মান তো আমরা পেয়ে গেলাম। তো এই অংশটার মান তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1.66 ইন্টু হচ্ছে 10⁻⁻24 গ্রাম। ওকে, তো এখন দেখি আমরা কি আসে, তো এগুলো মিশাই দিই আগে। তো এখন দেখি আমাদের অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কি। তাহলে আমরা এখানে দেখি অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। তো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর যে আমাকে বাই করতে হয়, তাহলে আমাদের অক্সিজেনের প্রকৃত ভর জানতে হবে। তো অক্সিজেনের প্রকৃত ভর আমরা এখানে নির্ণয় করে ফেলেছি আগে। তো দেখি আমরা তাহলে এখানে বসে দেখি 2.6784 ইন্টু হচ্ছে 10 পাওয়ার কত -23। ওকে, আবার আমরা এই যে কার্বন 12 আইসোটোপের যে ভরের এত অংশ সেটা আমরা মান পাইলাম কত 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, গ্রাম পাইছি। এখন দেখো আমরা দুটা অনুপাত যদি একই রকম হয়, যে এখানে উপরেও আমার গ্রাম আছে নিচেও আমার গ্রাম আছে, এই দুটো অংশ কেটে যাবে। কেটে গেলে এখানে কোনো একক থাকবে? কোনো একক থাকবে না। এই জন্য বলা হয় যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। হ্যাঁ, তাহলে এখানে এরকম কোশ্চেন আসতে পারে, আমাদের খ কোশ্চেন বা সৃজনশীলের যে খ নাম্বার অংশ থাকে সেটা কোশ্চেন এরকম আসতে পারে যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম আমরা তাহলে কেন একক থাকলো না, রাইট। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো জাস্ট। তো দেখি আমরা ক্যালকুলেশন করে কি আসে। দেখো তাহলে এখানে আমরা যে মানটা পাচ্ছি সেই মানটা হলো যে 16.134। ওকে, তো দেখো আমাদের বইতে যে অংশটা দেওয়া আছে জাস্ট এখানে কি দেওয়া আছে 16 দেওয়া আছে। তো এই অংশটা দশমিক পর এই অংশটা খুব ছোট, যার কারণে এটাকে একবার একটা আমরা পূর্ণ সংখ্যায় লিখি যে 16। তো দেখি আমাদের বই আমরা দেখি যে অক্সিজেনের যে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হচ্ছে 16, ঠিক আছে। তো বের করতে পারলাম তাহলে। ওকে, এরপর আমরা পরেরটাও দেখার চেষ্টা করি। তো পরেরটা আমরা দেখি একটু কিভাবে করা যায়। তো এবার তাহলে আমরা কার বাইর করবো? সোডিয়ামের, ঠিক আছে। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। তো সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরের জন্য আমাদের তাহলে তার প্রকৃত ভর জানতে হবে। তার প্রকৃত ভর আমরা আগে নির্ণয় করেছি, সেখানে কি আছে যে 3.5803 ইন্টু 10⁻⁻23। ওকে, 503 ইন্টু 10⁻⁻23। আগে আমাদের যে অংশটা করছিলাম সেই অংশটাতে আমাদের লিখতে বলেছে যে এখানে 8503 হবে, আর আমরা লিখছিলাম যে 5803। তো এখানে তাহলে আবার আমরা চেঞ্জ করে দিয়ে দেখি, চেঞ্জ করি তাহলে আমাদের এখানে যে অংশটা আসে সেটা হচ্ছে এই অংশটা আমাদের চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে আসবে 8503। ওকে, তো এটা যে আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 23.1945, ঠিক আছে, এই অংশটা আসে। তো এই অংশটা আমাদের বাদ গেল বা ওইটা লিখি না আমরা সচরাচর, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এরকম 23। তো সোডিয়ামের যে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হচ্ছে 23। ওকে, তো এভাবে আমরা যে কোনো পরমাণুর প্রকৃত ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। ক্লিয়ার? তো এটা গেল আমাদের এই সূত্রের সাহায্যে
কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সূত্র। এরপর আমরা আরেকটা টাইপস দেখবো, সেটা হচ্ছে যে কোন মৌলের যদি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেই অংশটা এখন আমরা দেখার চেষ্টা করব। ওকে, তোমরা দেখি। তো আইসোটোপের শতকরা পরিমাণ, এখন এর আগে আমরা আসি যে আসলে আইসোটোপ কি সেটা আমরা আগে জানা দরকার। তো আইসোটোপ হচ্ছে যে দুটো পরমাণু বা দুইয়ের অধিক যদি পরমাণু হয় এবং তাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা তাকে বলতে পারি একে অপরের আইসোটোপ বলতে পারি। যেমন আমরা এখানে যদি একটু দেখি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, তো ক্লোরিনের ক্ষেত্রে আমরা এরকম হিসাব করি, দেখো যে ক্লোরিন ক্লোরিন হচ্ছে 17, তো ক্লোরিন 17, তো ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যায়, একটা আইসোটোপ হচ্ছে 35 আর একটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে 37। ওকে, তো এই দুটো আমরা এই দুটো আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। হ্যাঁ, তো এটার এই দুটোরই শতকরা পরিমাণ অবশ্যই দেওয়া আছে, তো দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায়। তো এখানে আমরা দেখি তো এখন দেখি যে ক্লোরিন এর যে প্রথম আইসোটোপটা আছে ক্লোরিন 35 আর এটা আছে 37। তো 35 প্রকৃতিতে আমাদের যে অনুপাতে পাবো সেটা হচ্ছে 75%, আর ক্লোরিন 37 এর প্রকৃতি যেভাবে পাবো সেটা হচ্ছে 25%। তো এরকম যদি আমাদের আইসোটোপ দেওয়া থাকে তার পাশাপাশি যদি আমাদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, তো আমরা দেখি এখন একটা অংশ দেখার চেষ্টা করি। ধরে নেই যে এই ক্লোরিনের ক্লোরিন যে প্রথম আইসোটোপ 35, তো এটাকে এর যে ভর, এই ভরটাকে যদি আমি ধরে নেই আমি এম ধরলাম। ওকে, আর এর যে শতকরা পরিমাণ, সেই শতকরা পরিমাণটাকে যদি আমি পি ধরি, আবার ক্লোরিন 37 এর যদি আমরা এর ভরটাকে আমরা ধরলাম এন ধরে নেই, আর এর যদি শতকরা পরিমাণটাকে কিউ ধরে নেই, তাহলে আমরা কিভাবে এর আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারি, তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। তাহলে ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এটার পরিমাণ, এটার ভর প্লাস প্রকৃতিতে শতকরা পরিমাণ আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখি, তাহলে এর ভরটা আছে ধরে নিচ্ছি আমরা কি এম ধরে নিচ্ছি, পাশাপাশি যে সেটাকে প্রকৃতিতে পাওয়া যাচ্ছে কিভাবে কত পার্সেন্ট, এটা দিলাম আমরা পি। ওকে, এরপর আমরা ক্লোরিন 17 এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি হচ্ছে এন এন ইন্টু হচ্ছে কত কিউ। ওকে, তো এই দুটাকে কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে 100 দ্বারা ভাগ করতে হবে। এরকম করে যদি দুইয়ের অধিক পরিমাণ বা দুইয়ের অধিক যদি আইসোটোপ থাকে এবং তাদের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এরকম করে গুণ করে যোগ হবে। রাইট, তো আমরা এখন ক্যালকুলেশন করার চেষ্টা করি। এখানে দেখি আমরা যে এখানে এর পরিমাণ আছে কত 35, 35 ইন্টু হচ্ছে কত 75% পাওয়া যাচ্ছে প্রকৃতিতে, প্লাস হচ্ছে 37, এখানে আমরা 37 পাচ্ছি, এখানে 37 ইন্টু হচ্ছে কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে 25%।
এটা গুণ করে দিব, ভাগ হচ্ছে 100। ওকে, তো এটা আমাদের এখন জাস্ট ক্যালকুলেশন করি আগে। 35 যোগ 37 তো এটা যে আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 35.5। এটাই হলো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। ক্লিয়ার? তো এইভাবেও আমরা আইসোটোপের মাধ্যমে যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। 16 8 এটা আমরা দেখলাম। তো এখন আমরা অনুরূপভাবে নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এই অংশটা, এই তিনটা অংশ আমরা তাহলে কি করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, পাশাপাশি এটার সাথে এটা গুণ করব। তাহলে এখানে অক্সিজেন এর পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে, তাহলে এখন দেখো, তো এর আগে আমরা কি করছিলাম, যে ভর, সেই ভরের সাথে শতকরা অংশ গুণ করছিলাম। তাহলে এখানে ভর কত আছে, এখানে আছে 16 ইনটু ভর কত আছে 99.76 প্লাস এটা হচ্ছে 17 ইনটু হচ্ছে 0.037 প্লাস 18 ইনটু হচ্ছে 0.2030। ওকে, ভাগ হচ্ছে আমাদের 100। এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে, দেখি কি আছে ক্যালকুলেশন করে। ভাগ হচ্ছে 100, তো আমাদের আছে এটার আমাদের যে মান আসে সেটা হচ্ছে 16.004। তো আলটিমেটলি আমাদের অক্সিজেনের যে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হলো 16.004। এটা আমরা কার মাধ্যমে নির্ণয় করলাম, যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে, কার আইসোটোপের শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো বেস্ট অফ লাক। এভাবে আমরা আজকে দুটো সুন্দর টপিকস দেখলাম, দুটো মেথড দেখলাম, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার দুটা সুন্দর মেথড দেখলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।